বাবা, দূর ছাই, ভালোই লাগছে না কিছু। উফ, এবছর কি রকম আক্কেলে গরম পড়েছে। ও মন্ত্রী, এইরকম গরম পড়ার কারণ কি বলতে পারো? এবার আমের ফলন খুব ভালো হবে। দূর দূর, তোমাকে বললাম গরম কেন পড়েছে, আর তুমি বললে আমের ফলন ভালো হবে। এটা সত্যি মহারাজ যে আমের ফলন ভালো হলে সে বছর গরম পড়বে। তার মানে আমের সাথে ঘামের একটা মিল আছে। গরম না হয় সহ্য করা গেল, কিন্তু ঘামের সাথে যে বিদঘুটে গন্ধ, সেটা দূর করা যায় কি করে? আগে মহারাজ গায়ে আতর ছড়িয়ে দিন। আমি যেমন আতর মেখে রাজসভায় আসি। ও, এই বিদঘুটে গন্ধটা তোমার শরীর থেকেই আসছে। ঠিক যেন পাখির গায়ের গন্ধ। গন্ধমুশিক। গোপাল, ভালো হবে না বলে দিচ্ছি। তুমি সব সময় কিছু না কিছু বলে সবার সামনে আমাকে ছোট করার চেষ্টা করো। ভুলে যেও না আমি এ রাজ্যের মন্ত্রী। এই চুপ করো তো মন্ত্রী, এই প্যাচ প্যাচে গরমে আর ঘামের গন্ধে তো মন এমনিতেই বেজায় বেজার হয়ে রয়েছে, তার মধ্যে তুমি আর কাঁদুনি গেও না। ও বিজ্ঞানী, কি করে এই ঘামের পচা প্যাচ প্যাচে গন্ধকে দূর করা যায় সেটা ভাবো না। হ্যাঁ, ঠিক আছে মহারাজ, আমি আজ থেকেই ভাবতে শুরু করছি। কিছুদিনের মধ্যেই একটা কিছু আবিষ্কার করে নেব। কিছুদিন মানে? না না না, আমি তোমাকে আজকে রাতটা দিব, কাল আমাকে এই গন্ধ নিবারণের উপায় দিতে হবে। তাই হবে মহারাজ, তাই হবে। তোমার উপর আমরা সবাই নির্ভর করে আছি বিজ্ঞানী। এই দুঃসহ গরমের ঘাম আর ঘামের গন্ধ চিরতরে দূর করে দাও, তবেই মহারাজের শান্তি, আর তার সাথে আমাদেরও শান্তি। গরমের ঘাম দূর করতে পারবো না, তবে শরীরে ঘাম যে গন্ধের সৃষ্টি করে সেটা দূর করতে পারবো আশা করি। ব্যাস ব্যাস, তাতেই হবে। তাড়াতাড়ি ভাত বাড়ো গিন্নি, আমি চট করে ডুব দিয়ে আসি। কি বিচ্ছিরি গরম পড়েছে, সারা শরীর প্যাচ 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 করছে। ওহ, ঘামের গন্ধ দূর হবে বিজ্ঞানী ভাবছে, আর তাই তো সকাল সকাল রাজসভায় যাচ্ছে গিন্নি। মা তাই? তাহলে তো খুব ভালো হয়। গরমকালে সব ভালো, শুধু এই বিকেল ঘামের গন্ধ ছাড়া। আমি ভাত বাড়ছি গো, তুমি ডুব লাগিয়ে এসো। জোরে 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 নাড়ো, ওহ, শরীরে যেন ঘাম জমতে না পারে। একটা উপায় আছে মহারাজ, এই ঘামমুক্ত গরমকাল কাটানো। কাল সারা রাত ধরে ভেবেছি, কেবল ভেবেই চলেছি। ভেবে ভেবে এই সিদ্ধান্তে পৌঁছেছি, বলবো মহারাজ? আর বলবেন না, এখন আমরা বিজ্ঞানীর কাছ থেকে শুনবো পচা ঘামের গন্ধ দূর করবার উপায়। হ্যাঁ বিজ্ঞানী, তো তুমি বলো তো, এই রাজসভা কি করে মনোমুগ্ধকর গন্ধে ভরে যাবে? মহারাজ, আমার কাছে এমন একটি জিনিস আছে যেটা মাখলে সারা শরীর স্নিগ্ধ গোলাপের গন্ধে ভরে যাবে। হ্যাঁ, শরীর স্নিগ্ধ হলেই মন স্নিগ্ধ, আর সারা শরীর দিয়ে মিষ্টি গন্ধ বের হলেই রাজসভাও মিষ্টি গন্ধে ভরে উঠবে। বাহ 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 বাহ, তুমি ধন্য বিজ্ঞানী। তা এই বস্তুটিকে কি বলবো বলো তো বিজ্ঞানী? এই বস্তুটি হলো গোলাপ ফুলের পাপড়ির নির্যাস দিয়ে তৈরি সাবান। স্নানের সময় জলের সাথে মিশিয়ে শরীরে ঢালুন, দেখবেন মন জুড়িয়ে যাবে। এই শুধু একটাই ফুলের নির্যাস আছে? না মহারাজ, আছে 3টি ফুলের নির্যাস, গোলাপ, বেল আর জুঁই। কিন্তু একটা সতর্কবার্তা আছে মহারাজ এই সাবান জল সম্পর্কে। সেটা আবার কি? এই সাবান জলে পা পিছলে গেলে পা ভেঙে যাবে, অতএব সাবধানে স্নান করে জলটা ফেলে দিতে হবে। ব্যাস ব্যাস, ওটা আমাদের বলতে হবে না। স্নান করব, আর স্নান করার পর জল ফেলে দেব। বিজ্ঞানী, তোমার এই সুন্দর আবিষ্কারের জন্য তোমাকে আমার এই মহামূল্য রত্নহার উপহার দেব। এসো এসো বিজ্ঞানী, তুমি আমার কাছে এসো। এই না, দেখো উজির, আমার মনে একটা দুঃখ আছে। সেই জ্ঞান হবার পর থেকেই এই দুঃখটা ক্রমে বাড়ছে। কি দুঃখ জাহাপানা? এতদিন ধরে তুমি আমার উজির, আর তুমিই জানো না আমার মনের দুঃখ। আপনার তো অনেক দুঃখ জাহাপানা, এর মধ্যে কোন দুঃখের কথা আপনি বলছেন জাহাপানা? তা অবশ্য ঠিক বলেছো, আমার মনে অনেক দুঃখ, কিন্তু এই দুঃখটা খুবই মর্মান্তিক। একটু পরিষ্কার করে বলুন জাহাপানা। আমার পর্বাকৃতি আমার খুবই দুঃখের কারণ। যখন আমার পাশে আমার বেগম দাঁড়ায় তখন আমি লজ্জায় মরে যাই।
বেগম নবাবের থেকে লম্বা। এর একটা ভালো দিকও আছে জাহাপানা। কি ভালো দিক শুনি? অপরাধ নেবেন না জাহাপানা, আপনি যার সাথেই কথা বলবেন মাথা উঁচু করে কথা বলবেন। জানেন তো, সাহসী লোকেরা মাথা উঁচু করে কথা বলে আর দুর্বল মানুষ মাথা নিচু করে কথা বলে। যেমন আমি, আপনার কাছে আমি কোনোদিনই মাথা উঁচু কি করতে পেরেছি জাহাপানা? কায়দা করে তুমি যে আমার থেকে লম্বা সেটাও বলে দিলে। ভালো ভালো। যাকে তোমার বিশ্লেষণটা ভালো, কিন্তু আমাকে লম্বা হতেই হবে। কিভাবে কিভাবে ভাবো 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 উজি। এই রে, এই বয়সে নবাবের উচ্চতা বাড়াই কি করে? ভাবো ভাবো উজির, ভেবে আমাকে খুব তাড়াতাড়ি জানাও। কি ঝামেলায় পড়লাম রে বাবা। কিছু তো একটা উপায় মাথা থেকে বের করতে হবে। দেখি সারা রাত ভাবি, দেখি সকালে বুদ্ধি খোলে কিনা। দেখলে গিন্নি, গরম আছে, ঘামও আছে, কিন্তু ঘামের গন্ধ নেই। প্যাচ প্যাচে ভাবটা কেমন যেন উধাও হয়ে গেছে। ঠিক বলেছো, দক্ষিণ দিক থেকে মিষ্টি হাওয়া বইছে আর নাকে গোলাপের গন্ধ ঝাপটা মারছে। অনেক দিন পর একটু সুন্দরভাবে ঘুমোবো। গোলাপের গন্ধ আর দক্ষিণা বাতাস আমার চোখ বুজিয়ে দিচ্ছে গিন্নি। মনে হচ্ছে কতদিন পর মুদে আসি আঁখি পাতা, কি আরামে। আর কোনো কথা নয় গিন্নি, এবার একদম ঘুমের দেশে যাব। ও বাবা, একদম রসকস নেই। কোথায় একটু সুখ দুঃখের গল্প করব না, উনি পড়লেন আর নাক ডাকতে শুরু করলেন। ধুর। বাহ বাহ। হুম, হুম। আজ সারা রাজসভা কিরকম ফুলের গন্ধে একেবারে ম ম করছে। বিজ্ঞানী, তোমার এই আবিষ্কার আমার মন একেবারে জিতে নিয়েছে। মহারাজের জয় হোক। নবাব সাহেব একটা পত্র পাঠিয়েছেন। দাও দেখি নবাব বাহাদুর কি বলতে চেয়েছেন। ও মন্ত্রী, এই নাও পত্র, পড়ে শোনাও। যথাজ্ঞা মহারাজ। মহারাজ, নবাব বাহাদুর একটা আর্জি করেছেন। নবাব বাহাদুর আর্জি করছেন? তা কি আর্জি, তাড়াতাড়ি বলো। আর্জিটা বড়ই অদ্ভুত। নবাব বাহাদুর আর একটু লম্বা হতে চান। উনি বলেছেন, মহারাজ কৃষ্ণচন্দ্রের নবরত্ন সভার সভাসদদের আলোচনার মধ্য থেকে যদি কোনো উপায় বার হয়, তবে তাকে তিনি 500 স্বর্ণমোহর পুরস্কার দেবেন। এ আবার কি আর্জি? উচ্চতা আবার কিভাবে বাড়ানো যায়? আমরা সবাই মিলে ভাবি। হ্যাঁ, একটা কিছু সমাধান সূত্র তো পাওয়া যাবেই। এই বিজ্ঞানী, এমন কিছু তেল আছে নাকি যেটা উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করবে? বিজ্ঞান বলে 18 বছরের পর শরীরের বৃদ্ধিকারক কোষগুলো অক্ষম হয়ে পড়ে। আমাদের যা বৃদ্ধি সব 18 বছরের আগে। সুতরাং ও মন্ত্রী, তোমার মাথায় কিছু আসছে? না মহারাজ, উচ্চতা বিষয়ক কোনো কিছুই আমার মাথায় আসছে না। দুধ, তুমি বিশ্রাম করো। আমি বরং কাল সকালে নবাব বাহাদুরের আর্জির জবাব দেব। যথাজ্ঞা মহারাজ। আজ রাতটুকুই আছে ভাবার জন্য। কাল সকালে আমার সমাধান সূত্র চাই। তাহলেই হবে মহারাজ। হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। আয় মাপি। তুমি কি বিজ্ঞানীর থেকেও বড় বিজ্ঞানী নাকি গোপাল? হ্যাঁ, যে ওই লম্বা হওয়ার উপায় আবিষ্কার করবে? হ্যাঁ, বুদ্ধি বলে একটা অস্ত্র আমার মগজে আছে, যেটা মন্ত্রী মশাইয়ের নেই। কি, তুমি আমাকে বুদ্ধিহীন বললে? সেটা কাল প্রমাণ হবে মহারাজ। কাল আমি একটা সমাধান সূত্র বার করবই। আর মন্ত্রী মশাইয়ের বুদ্ধির পরীক্ষার জন্য মহারাজ আপনার কাছে একটা আবেদন রাখবো। বলো বলো, কি আবেদন? তোমার সব আবেদন মঞ্জুর। মহারাজ, কাল সকালে রাজসভায় আমার একমাত্র সেদ্ধ ডিম চাই। হ্যাঁ, সিদ্ধ ডিম দিয়ে কি হবে গোপাল? মন্ত্রী মশাইয়ের বুদ্ধির পরীক্ষা হবে মহারাজ। ডিম দিয়ে বুদ্ধির পরীক্ষা? আমরা তো আর এই অনাচার দেখতে পাচ্ছি না। একটা নাপিতের এত সাহস হয় কি করে? কাল আমার বুদ্ধির পরীক্ষা কার কাছে?
না গোপাল ভাঁড়ের কাছে? আমাদের তো কিছুই করার নেই। গোপাল বুদ্ধি দিয়ে মহারাজের সব সমস্যার সমাধান করে দিচ্ছে, কালও দেবে। ওর সাথে লেগে কিছুই করার নেই। সব সময় নিজেকে সব কিছুর থেকে আলাদা করে রাখবে। সাপের মুখেও চুম খাবে, আবার ব্যাঙের মুখেও চুম খাবে। দেখ কাল গোপাল কি বুদ্ধি বার করে। তার আগে ওই সিদ্ধ ডিম দিয়ে কি পরীক্ষা নেয় সেটা একটু ভাবুন মন্ত্রীমশাই। ডিম নিয়ে যে কি পরীক্ষা নেবে সেটা তো ভাবতেই পারছি না। দেখি আজ সারা রাত ধরে ভাববো। চলি গো, কাল দেখা হবে। আমি যদি নিজেকে লম্বা দেখাতে চাই তাহলে কি করি? বাবু শুনছো, এই গামলাটাকে এই খাটের তলায় ঢোকাবো, হাতটাকে একটু উঁচু করতে হবে, চার পায়ায় একটা করে ইট দিতে পারলেই আমি ঢুকতে পারি। হ্যাঁ, মার দিয়া কেল্লা, পেয়ে গেছি। লম্বা হবার উপায় পেয়ে গেছি। কি খেলো তো? গরমে মাথা খারাপ হয়ে গেল নাকি গো? ওগো, মাঝ রাতে এরকম ভূতের মতো নেত্য করছো কেন? ওগো গিন্নি, তুমি যে মোক্ষম সময়ে উঁচু করার মন্ত্রটি মাথায় ঢুকিয়ে দিলে না, তার জন্যই তো আনন্দের নৃত্য শুরু করলাম। ভূতের নৃত্য নয় গো, এ হলো আনন্দের নৃত্য। আমাকে একটু বুঝিয়ে বলো। নবাব বাহাদুর চিঠি পাঠিয়েছেন, তিনি একটু লম্বা হতে চান। এই বয়সে? হ্যাঁ, হ্যাঁ, কিন্তু সেটা তো সম্ভব নয়। তাই ভাবছিলাম কিভাবে সাময়িক লম্বা হওয়া যায়। ঠিক তখনই তুমি বিছানাকে ইট দিয়ে উঁচু করার কথা বললে। ব্যাস, হয়ে গেল, মাথায় এসে গেল। এবার সকালে গিয়ে মুচিকে দিয়ে নবাব বাহাদুরের জন্য একটা জুতো তৈরি করতে হবে, বুঝলে? তার মানে এটা আমার বুদ্ধিতে হলো? এটা হলো সতীর পুণ্যে পতির পুণ্য। কথাটাকে একটু উল্টে দিলাম গিন্নি। আজ এত গুরুত্বপূর্ণ এক সভা, কিন্তু গোপাল এত দেরি করছে কেন? ভালোই হয়েছে, আমার বুদ্ধির পরীক্ষাটা আর হবে না। আসল কাজে গোপাল কবে তাড়াতাড়ি এসেছে মহারাজ, মাথায় কিছু আসেনি, তাই বাড়িতে বসে ছুটি কাটাচ্ছে। তা তোমার মাথায় কিছু এসেছে? আগে মহারাজ, আমার শ্বশুরবাড়ির কাছে এক মহাযোগী আছেন। উনি গায়ে হাত বুলিয়ে দিলেই মানুষ এক হাত লম্বা হয়ে যায়। ভাবছিলাম যদি নবাব বাহাদুরকে এই কথাটা বলা যায়। হাত বুলিয়ে দিলেই লম্বা হয়ে যাবে? এ, বিজ্ঞান এইসব কথা মানে না। হয়তো গোপাল আসছে, এই মুখটা যেন হাসি হাসি। গোপাল গোপাল, ওহ, তুমি এত দেরি করলে কেন বলো তো? আমি তো তোমার আশাই বসে আছি। বলো বলো বলো, ভেবে কিছু পেলে? পেয়েছি মহারাজ। এই দেখুন, আমি দাঁড়িয়ে আছি সাধারণভাবে, আমার যা উচ্চতা সেই উচ্চতা নিয়ে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়িয়ে আছো, কিন্তু তারপর? এবার কি হলো? আমি বেশ খানিকটা লম্বা হয়ে গেলাম। তার মানে নবাব বাহাদুর পায়ের পাতার ওপর ভর দিয়ে এখন থেকে হাঁটবেন? আমার বলিহারি বুদ্ধি গোপাল। মহারাজ, এবার সেই সময় এসে উপস্থিত। সেদ্ধ ডিম আনবার আদেশ দিন মহারাজ। মহারাজ, গোপাল কথা ঘোরাচ্ছে। না না না, গোপাল তো কথা ঘোরাবার মানুষ নয়। প্রহরী প্রহরী, সিদ্ধ ডিম নিয়ে এসো। দেখি ডিমের মধ্যে কি চমৎকার লুকিয়ে আছে। মহারাজ, ডিমের মধ্যে কোনো চমৎকার নেই, শুধু উপস্থিত বুদ্ধি আছে। আর এই সূক্ষ্ম বুদ্ধির সাথেই লুকিয়ে আছে লম্বা হবার গল্প। এই নিন মহারাজ, সিদ্ধ ডিম, ডিমের খোসা ছাড়ানো আছে। বাহ, বেশ বেশ বেশ। নিন মন্ত্রী মশাই, এই ডিমকে লম্বা করে বসান। তুমি কি বোকা গোপাল? ডিমকে কেউ কি লম্বা করে দাঁড় করাতে পারে? পারে, আপনি পারবেন না? না। স্বীকার করে নিলেন তো? এইবার দেখুন আমি কিভাবে ডিমটাকে লম্বা ভাবে দাঁড় করাই। এই ডিম দাঁড়ালো তো? তুমি তো আমাদের সবাইকে বোকা বানালে দেখছি গোপাল। বুঝে গেছি গোপাল, বুঝে গেছি। তোমার তুলনা তুমি নিজেই। কি বলো বিজ্ঞানী, এবার তোমার পায়ের পাতার উপর দাঁড়ানোর বিষয়টা বলো শুনি। জুতোর নিচে কাঠ আর চামড়া দিয়ে দিলেই একটুখানি লম্বা হয়ে যাবে। কাল রাতে আমার গিন্নি এই বুদ্ধিটা আমায় ঢুকিয়ে দিয়েছে। ইট দিয়ে বিছানা উঁচু। হে, সাবাস গোপাল, সাবাস। সিদ্ধ ডিমে কামড় মেরে রাখলো গোপাল বুদ্ধি। জুতোর নিচে কাঠ লাগিয়ে বুদ্ধি
থেকে সিদ্ধি। চমৎকার চমৎকার গোপাল, তোমার এই অভিনব জুতো আবিষ্কারের জন্য আমার তরফ থেকে এই না। ধন্যবাদ মহারাজ। তা, এই জুতো হাতে পাচ্ছি কবে? 3 দিন পর মহারাজ। বেশ বেশ, 3 দিন পর তুমি ওই জুতো নিয়ে মুর্শিদাবাদে চলে যাবে, নবাব বাহাদুরের হাতে তুলে দেবে। আমি দূতের হাতে পত্র পাঠিয়ে দিচ্ছি। যথা আজ্ঞা মহারাজ। তুমি আজ যেভাবে রাজ্যের নাম রাখলে তা অভাবনীয়। হ্যাঁ, সতীর পুণ্যে পতির পুণ্য। এবার তুমি নিজে গিয়ে নবাব বাহাদুরের হাতে জুতোটা তুলে দিও। নবাব বাহাদুর খুব খুশি হবেন। বিজ্ঞানী, ওই দেখো মন্ত্রী আর সেনাপতি দুজনে কিছু বলছে। আর কি বলবে, তোমার মুন্ডুপাত করছে। যাই একবার শুনে আসি, নিজের বদনাম অপরের মুখে শুনতে খুব ভালো লাগে। ঠিক আছে, তুমি তোমার বদনাম শুনতে যাও, আমি আমার ঘরের দিকে পা বাড়াই। সেনাপতি, কিছুতেই গোপালকে নিজের হাতের মুঠোয় আনতে পারছি না। এই দানটাও জিতে গেল। আপনার হাতেও একটা ওই অস্ত্র এখনো আছে মন্ত্রী মশাই। আচ্ছা, খোলা মনে খোলা হাওয়ায় আমার ক্ষতির আলোচনা। বাহ, শুনি তো। কি অস্ত্র? সাবান গোলা জল। কাল গোপালের আসার আগে রাজপ্রাসাদের ওই দোরগোড়ায় সাবান গোলা জল ফেলে রাখবেন। পিছলে পড়বে, পা ভাঙবে, ব্যাস জুতো নিয়ে আপনি যাবেন মুর্শিদাবাদ। বলবেন যে এই ভাবনা আপনার। বাহ, ভেবেছ তো খুব ভালো। আরো আছে মন্ত্রী মশাই। বলো বলো, শুনছি। মহারাজ সাথে সাথে রাজকবিরাজ মশাইকে ডেকে পাঠাবেন। তখন আপনি মহারাজকে বলবেন গোপালের পরিচর্যার দায়িত্ব আপনার। ব্যাস, বুঝে গেছি, আর বলতে হবে না। কবিরাজের দেওয়া সুস্থ হবার ওষুধ গুলে দেব না। বাহ, খুব ভালো। তাহলে এই হলো আপনার চাল। ভালো ভালো। জাহাপনা, এই হলো মহারাজ কৃষ্ণচন্দ্রের পত্র। উনি জানিয়েছেন যে আপনার সমস্যার সমাধান হয়ে গেছে। 2 দিন পরে কৃষ্ণনগর থেকে একজন আসবে, তার কাছেই থাকবে আপনার সমাধান। উজির, কৃষ্ণচন্দ্রের লেখা পত্রটা ভালো করে পড়ো। এবার আমার আনন্দের সীমা নেই। এবার আমাকে খর্বকায় কেউ বলতে পারবে না। উজির, তুমি সঠিক ভাবনা ভেবেই কৃষ্ণনগরে পত্র পাঠিয়েছিলে। সঠিক সিদ্ধান্ত। যথা আজ্ঞা জাহাপানা। এখন শুধু সমাধান কি সেটা জানার অপেক্ষা। আজ আর ঘুম আসবে না। রাজ্যের মন্ত্রী আর সেনাপতি দেখছি খুব ভাব। মনে রাখবেন মহারাজ, মন্ত্রী মন্ত্রণা দেয় দেশের হিতে, আর সেনাপতি দেশ রক্ষা করে। সুতরাং গোপাল এখনো এলো না। কোথায় গেল গোপাল? বাহ, ব্যবস্থা সব পাকা। এবার আমার মন্ত্রী মশাইয়ের পাতা ফাঁদে পড়ে 2 দিন অভিনয় করতে হবে। ঠিক আছে, চল। ওরে বাবা রে, এই দরজার গোড়ায় কে সাবান জল ফেলে রেখেছে রে? গোপালের আওয়াজ মনে হলো না। তাই তো মনে হলো। দেখুন আবার গোপাল কি বিপদে পড়লো। কি গোপাল, এখানে পড়লে কি করে? খুব হয়েছে। কি আর করবো মন্ত্রী মশাই, কোন ব্যাককেলে মানুষ দরজার মুখে সাবান জল ফেলে রেখেছে। সত্যি এখানে সাবান জল? মন্ত্রী, কি ব্যাপার? ও বাবা, মহারাজ, মন্ত্রী মশাই কিভাবে জানবেন? এ তো সাধারণ ব্যাপার। আমি ও দেখ, বাবা, গোপালের সব দায়িত্ব আমি আমার কাঁধে তুলে নিলাম। তা মুর্শিদাবাদে যাবার কথা, আরে সেটা কি হবে? সে না হয় আমি চলে যাব। ভাবছেন কেন মহারাজ? আমি ঠিক সুস্থ হয়ে উঠবো। তোমায় সুস্থ হওয়াচ্ছি। তুমি এখন আমার হেফাজতে বিশ্রাম নাও। মহারাজ, গোপালকে রাজবাড়ির অতিথিশালায় রেখে অবিলম্বে চিকিৎসার ব্যবস্থা করুন না। খুব ভালো বলেছো মন্ত্রী। আজ থেকে গোপাল তুমি রাজ অতিথিশালায় চিকিৎসাধীন থাকবে। রাজবৈদ্য, তুমি এক্ষুনি গোপালের চিকিৎসা শুরু করো। এইরকম একটা যে হবে সেটা আমি আগেই ভেবে রেখেছি। গিন্নিকে সব বলা আছে। এবার এখান থেকেই মুর্শিদাবাদ চলে যাব, শুধু কিছুদিন রাজভোগ খাবো। দেখি এবার কিরকম সেবা করে আমাদের মন্ত্রী। গোপাল, আর চিন্তা নেই। তুমি এখন আমার জিম্মায় আছো। তোমার সব দায়িত্ব
আমার। গোপাল, তুমি খুব ভাগ্যবান, মন্ত্রীমশাই এবং সেনাপতি তোমার সেবা করছে। উহ, উহ, আমার মতো ভাগ্য যেন সবার হয়। মন্ত্রী মশাই, আপনার এই সেবা আমি জন্ম জন্মান্তরে ভুলবো না। আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। আর সে তো নিশ্চয়, তুমি ঘন্টা সুস্থ হবে। রাজবৈদ্যর ওষুধ তোমাকে খাওয়াচ্ছে না, তুমি এখন শুয়ে থাকো, আমি জুতো নিয়ে মুর্শিদাবাদে যাব। ও, গোপাল তো সুস্থ হলো না। ও মন্ত্রী, নবাব বাহাদুরের কাছে না গেলে তো কথার খেলাপ হবে। এটা নিয়ে এত ভাবনা কেন মহারাজ? আমি তো আছি নাকি? আপনি একদম ভাববেন না। তা কোন মুচির কাছে জুতোটা তৈরি করতে দিয়েছে সেটাই তো জানি না। আমি গোপালের কাছে গিয়ে জেনে আসছি মহারাজ। কাউকে কোথাও যেতে হবে না। আমি আজ সকালে মুচির কাছে গিয়ে জুতোটা নিয়ে এসেছি। এই যে মহারাজ, নবাব বাহাদুরের লম্বা হবার জুতো। বাহ বাহ, তুমি সুস্থ হয়ে গেছো? উমা, অসুস্থ হলাম কবে মহারাজ? মানে তুমি পিছলে পড়োনি? না তো, যেটা করেছি সেটা তো অভিনয়। মন্ত্রী মশাই আর সেনাপতি আমার সম্পর্কে আলোচনা করছিল, আমি সেটা শুনে ফেলি। কাল গোপালের আসার আগে রাজপ্রাসাদের ওই দোরগোড়ায় সাবান গোলা জল ফেলে রাখবেন। পিছলে পড়বে, পা ভাঙবে, ব্যাস জুতো নিয়ে আপনি যাবেন মুর্শিদাবাদ। বলবেন যে এই ভাবনা আপনার। মহারাজ সাথে সাথে রাজকবিরাজ মশাইকে ডেকে পাঠাবেন। তখন আপনি মহারাজকে বলবেন গোপালের পরিচর্যার দায়িত্ব আপনার। ব্যাস, বুঝে গেছি, আর বলতে হবে না। মন্ত্রী, সেনাপতি, তোমাদের এটা কিরকম অধঃপতন? মহারাজ, মহারাজ আমি স্বীকার করছি আমার অপরাধ। মানে আমার ওই গোপালের বিরুদ্ধে যাওয়া কিছুতেই উচিত পায়নি মহারাজ। মন্ত্রী, তুমি আর সেনাপতি দুজনের কান ধরে একসাথে ওঠবস করো। আর তুমি মুর্শিদাবাদের দিকে রওনা হও, আর খাজাঞ্চির কাছ থেকে রাহা খরচ নিয়ে নিও। যথা আজ্ঞা মহারাজ। ওই হে মন্ত্রী, সেনাপতি, তোমাদের দুজনের কান ধরে ওঠবসটা শুরু করো, নইলে কিন্তু 1 মাসের কারাবাস। ক্ষমা করে দিন মহারাজ, ক্ষমা করে দিন। ক্ষমা নেই, বরং ওঠবস আছে। শুরু করো, শুরু করো। হ্যাঁ।